অরণি দুই হাতে রাফাতের পিঠ জড়িয়ে ধরে আচমকা কেঁদে উঠল। রাফাত হতভম্ব কণ্ঠে বলল, আরে কি হলো? কাদার মতো কি বললাম আমি? অরণি চোখ মুছে বলল, তুমি কি এইসব আমার জন্য করেছো? কেন? আমি তো তোমাকে এত কিছু করতে বলিনি, শুধু বলেছিলাম একবার আমার মন জয় করতে। কিন্তু তুমি বারবার আমার মন জয় করে নিচ্ছ, আর আমাকে একবারও সুযোগ দিচ্ছ না। এটা ঠিক না, খুবই আনফেয়ার। রাফাত হেসে বলল, তোমাকে আমি ভালোবাসি বলেই তো সব করতে পারি তোমার জন্য। তুমি এমনই আমার মনের মালকিন হয়ে বসে আছো। আবার নতুন করে মন জয় করার কি দরকার? দরকার আছে। তোমাকে ঈর্ষা হয়। তুমি এত ভালো কেন, আর আমি এত খারাপ কেন? তুমি খারাপ না অরণি, তুমি আমার মনের মতো। আমি ভালো কারণ তুমি ভালোবাসাময়। তোমাকে ভালোবাসতে বাসতে আমিও ভালো হয়ে গেছি। ভালোবাসা মনকে শুদ্ধ বানায়, নিষ্কলুষ প্রেমিক বানায়। তোমাকে ভালোবাসার দায়ে বেপরোয়া লাফারাঙ্গার ছেলেটা হঠাৎ সংসারী হয়ে উঠেছে। যে কখনোই নিয়ম মাফিক চলতে পছন্দ করতো না, সে এখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসের ডিউটি সামলাচ্ছে। যে অল্পতেই অধৈর্য হয়ে মারপিট লাগিয়ে দিত, সে এখন কত বেশি ধৈর্যশীল। মাঝে মাঝে নিজেকে দেখলে অবাকই লাগে। অরণি, তোমাকে পাওয়ার জন্য আমার এই পরিবর্তন। কিন্তু তুমি আমাকে কখনোই বদলাতে বলনি, তবু আমি বদলেছি নিজের ইচ্ছায়। যে ভালোবাসার দায়ে পড়ে যায়, সে কখনো কারো বলার জন্য অপেক্ষা করে না। নিজের ভালোবাসাকে জয় করার জন্য পৃথিবীর সাথেও যুদ্ধ করতে পারে। আর আমাকে তো যুদ্ধও করতে হয়নি, খুব সহজেই তোমাকে পেয়ে গেছি। শুধু নিজেকে একটু ঠিক করতে হয়েছে, কারণ ভালোবাসার দায় আমার ছিল। আমি এটা বুঝে নিয়েছিলাম যে সব কিছু ছেড়ে থাকতে পারলেও তোমাকে ছাড়া আমার চলবেই না। তাই তো নিজেকে এত পাল্টেছি, না হলে দ্রুত তোমাকে বিয়ে করতে পারতাম না। অরণি, অবশেষে তুমি আমার হয়েছো। তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আমি আমার পৃথিবী পেয়ে গেছি। তুমি আমার পাশে সারা জীবন থাকবে, এর চেয়ে আনন্দের ব্যাপার আমার জীবনে আর একটিও নেই। অরণি মাথা নিচু করে বলল, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যেতে পারবে না। আমার এক মুহূর্তের দূরত্ব সহ্য হবে না। অফিসে থাকলে কমপক্ষে 2 ঘন্টা পর পর ফোন করতে হবে। বাড়ি ফেরার পর সম্পূর্ণ সময় আমার কাছে থাকতে হবে। 1 মিনিটের জন্য যদি কোথাও যাও, তাহলে আমি তোমার নাক ফাটিয়ে দিব। রাফাত আশেপাশে একটু তাকিয়ে বলল, একটা দড়ি পেলে ভালো হতো। সারা রাত আমার সাথে তোমার হাত বেঁধে রাখতাম, সকালে অফিসে যাওয়ার সময় খুলে দিয়ে যেতাম। অরণি চোখ পাকিয়ে বলল, ফাজলামি হচ্ছে? রাফাত ডাকাতের মতো শব্দ করে হেসে দিল। অরণি কাঁদো কাঁদো মুখে তাকাচ্ছে। রাফাত একটু করুণ স্বরে বলল, ভালোবাসার কত ক্ষমতা দেখেছো? বদমেজাজি মেয়েটিকে দিয়েও কেমন ন্যাকা ন্যাকা আচরণ করাচ্ছে। আমি ন্যাকা আচরণ করছি? অরণির চোখে রাগের বিচরণ দেখা গেল। রাফাত মাথা নেড়ে বলল, একটু আধটু তো করছোই। বলছো আমি 1 মিনিটের জন্য কোথাও যেতে পারবো না। যদি টয়লেট লাগে, সেটাও কি 1 মিনিটের মধ্যেই সেরে আসতে হবে? উফ, এত ফাজিল কেন তুমি? ধ্যাত। অরণি রেগে বারান্দা থেকে বের হয়ে যেতে নিল। রাফাত হাত ধরে বলল, শোনো শোনো, গোসলটাও কি আমরা একসাথে করব? আল্লাহ, চুপ, একদম চুপ। তোমার মুখে আমি স্টেপলার মেরে দেব। অরণি বিছানায় এসে বসল। রাফাত তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অরণি 2 হাতে মাথায় ঠেকালো। তার এখন এত লজ্জা লাগছে। হুট করে সে কেন এত আবেগী হয়ে উঠল? কারণটা অরণির কাছে পরিষ্কার। এতদিন সে শুধু রাফাতের প্রতি মুগ্ধ হয়েছে, কিন্তু ভালোবাসা অনুভব করেনি। এই অনুভূতিটা তার কাল থেকে উপলব্ধি হয়েছে। সেজন্যই মন বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছে। অরণি মন চাইছে খুব পাগলামি করতে। সে এতটাই আনন্দিত যে হাজার পাগলামি করলেও ক্লান্ত হবে না, তার পাগলামি করার খায়েশ ফুরোবে না। এই মুহূর্তে অরণি আরেকটা উপলব্ধি হয়েছে। এখন থেকে রাফাতের প্রতি সে সবচেয়ে নির্ভরশীল। তার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাতেও রাফাতের হাত ধরে সে চলে যেতে পারবে। তার একদম ভয় লাগবে না, শুধু রাফাত সাথে থাকলেই হলো। অরণির পাশে রাফাত এসে বসতেই অরণির ঘোর কাটল। তবে রাফাতের দুষ্টুমির ঘোর এখনও কাটেনি। সে হঠাৎ গলা ঝেড়ে বলল, আচ্ছা অরণি,
তুমিই না একবার বলেছিলে আমি নাকি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন কি মনে হচ্ছে সবচেয়ে বড় ঠিক? অরণি চোয়াল শক্ত করে উত্তর দিল, সবচেয়ে বড় মিথ্যুক তুমি। রাফাত ফ্যাকাশে কণ্ঠে জানতে চাইল, মিথ্যাটা কি বললাম? অরণি হাত বাস করে অন্যদিকে চাইল, অভিমানী স্বরে উত্তর দিল, আমাদের বাসরাতের কথা মনে আছে? তুমি বলেছিলে যেদিন আমি তোমাকে ভালোবেসে পাগলামি শুরু করব, সেদিন তুমিও আমাকে একটা কথা বলবে। রাফাত একটু মনে করার চেষ্টা করলো, তারপর হঠাৎ চোখ বড় বড় করে তুমুল উৎসাহে বলল, এর মানে কি তুমি আমাকে ভালোবাসো? অরণি লাজুক হেসে বলল, বুদ্ধু, এটাও কি বলে দিতে হয়? রাফাত অরণির মুখ দুই হাতে চেপে ধরে বলল, কথাটা তাহলে বলেই ফেলি, বলো। রাফাত কোনো কথাই বলল না। অরণিকে স্তব্ধ করে দিয়ে কথা বলার সম্পূর্ণ ব্যবস্থায় বন্ধ করে ফেলল। অরণি নিজের ঠোঁটের উপর ভারী স্পর্শ অনুভব করে চোখ বুজে নিল। সেই মুহূর্তে হঠাৎ করে জানতে ইচ্ছে হলো, তার চেয়ে সুখী আর কি কেউ আছে? রাতে ঠিক হলো সবাই মিলে লুডো খেলবে। অনেকদিন একসাথে আড্ডা দেওয়া হয় না। লুডো খেলার মাধ্যমে সুন্দর সময় কাটবে। অথই আর রাফাত লুডো বোর্ড আর গুটি সাজাতে ব্যস্ত। অরণি নিপাকে ডাকতে গেল রান্নাঘরে, ভাবি চলো আমরা লুডো খেলছি। নিপা হেসে বলল, সেই সময় আছে নাকি আমার? একটু পর তোমার ভাই আসবে অফিস থেকে, ওর জন্য খাবার গরম করতে হবে। ভাইয়া যখন আসবে তখন খাবার গরম করবে, এখন কেন? এখন আমাদের সাথে খেলো। এখন আমাকে থালা বাসন ধুতে হবে অরণি, যাও তোমরা খেলো। শারমিন তখন রান্নাঘরে ছিলেন। তিনি নিপাকে বললেন, এগুলো আমি ধুয়ে ফেলবো, যাও তুমি ওদের সাথে খেলো গিয়ে মা। আপনি একা এত কিছু পারবেন? ইস, কেন পারবো না, তোমার চেয়ে ভালো পারবো, যাও তুমি। অরণির খুব ভালো লাগলো। তার ভাবি আর মায়ের সম্পর্কটা বেশ সুন্দর, একদম যেন মা মেয়ে। এই জায়গায় যদি অরণি আর রাবেয়া থাকতেন তাহলে নিশ্চয়ই তিনি অরণিকে খোঁচা মেরে কথা শুনিয়ে দিতেন। অবশ্য এখন রাবেয়া বদলে গেছেন, তবুও আগের কথাগুলো ভেবে অরণি দীর্ঘশ্বাস ছাড়ল। নিপা আর অরণি এক টিম, অথই আর রাফাত এক টিম। লুডো খেলায় বিজয়ী হয়েছে রাফাতের টিম। অরণি রেগে বলল, সিটিং হয়েছে, আবার গেম হবে। রাফাত কলার উঁচু করে বলল, হোক, একবার যখন জিতেছি তখন আবারও জিতব। অথই এই কথা শুনে হাসতে হাসতে রাফাতের সাথে হাত মিলালো। অরণির রাগে গজগজ করছে, তার মনে হচ্ছে তাদের সাথে অন্যায় হয়েছে। রাফাত আর অথই চালাকি করেছে। শারমিন রান্নাঘর থেকে সবার হইচই শুনে মুচকে হাসছিলেন। অনেকদিন পর বাড়িটা গম গম করছে, অথইও হাসছে। হঠাৎ কলিং বেল বাজলো, অনিকেত এসে গেছে। 4 বছরে যারা দ্রুত দরজা খুলতে গেল। বাবা এলে সবার আগে দরজা খুলতে ছুটে যাবে এই মেয়ে। অন্য কেউ যদি আগে দরজা খুলে দেয় তাহলেই ভ্যাক করে কেঁদে ফেলবে। অনিকেত ভিতরে ঢুকে মেয়েকে কোলে নিল। আমার মামনি, কেমন আছো? যারা আহ্লাদী কণ্ঠে বলল, বাবা এনেছো? কি আনবো মা? যারা ঠোঁট উল্টে কেঁদে ফেলতে নিচ্ছিল। তখনই অনিকেত পকেট থেকে লজেন্স বের করে দিল। লজেন্স পেয়ে যারা ভীষণ খুশি। ঘুমাতে যাওয়ার সময় নিপা তেলের বোতল হাতে শারমিনের ঘরে ঢুকলো, বলল, আসুন মা, আপনার চুলে তেল মেখে বেনি করে দেই। শারমিন বিরক্ত কণ্ঠে বললেন, এই রাত বিরাতে তোমাকে এসব করতে কে বলল? সমস্যা নেই মা, যারা ঘুমিয়ে পড়েছে। যারা ঘুমিয়েছো তো কি, তুমি নিজের ঘরে যাও। ছেলেটা সারাদিন বাইরে থাকে, এত রাত করে বাড়ি ফিরেছে, আর তুমি আমার ঘরে এসে বসে আছো, এটা কোনো কথা? তোমাকে না বলেছি অনিকেত বাসায় থাকলে তুমি ওকে সময় দিবে? আমার কাজ আমি নিজে করতে পারি, তেলও আমি দিতে পারবো, দাও। নিপা বুঝিয়ে দেওয়ার জন্য হাত নেড়ে নেড়ে বলল, আঙ্গুলে অল্প করে নিয়ে ভালো মতো তালুতে ম্যাসেজ করবেন মা, তাহলে মাথা ঠান্ডা থাকবে। ঠিক আছে, বুঝেছি, আর পাকনামি করতে হবে না, পাকা মেয়ে একটা, যাও তুমি। নিপা হাসি মুখে বের হয়ে গেল। অরণি দরজার সামনে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখলো। তার মাঝে মাঝে ঈর্ষা হয় নিজের ভাবিকে। তার মায়ের মতো শাশুড়ি যদি সেও পেত। রাবে এখন বদলেছেন ঠিক, কিন্তু শারমিনের মতো বুঝদার হতে পারেননি। তিনি অরণিকে রাত 2টা পর্যন্ত নিজের ঘরে আটকে রাখেন। রাফাত অফিস থেকে ফেরার পর অরণির জন্য অপেক্ষা শুরু করে। সেই অপেক্ষা আর শেষ হয় না।
এসব কি কোনো বিবেকবান মানুষের আচরণ হতে পারে? আহারে, অরণি কেন একটা বুঝদার শাশুড়ি পেল না? তার ভাগ্যটা কেন নিপার মতো হলো না? নিজের ঘরে ফেরার সময় অরণির ধমক শুনে হঠাৎ থেমে গেল। ধমক এসেছে ভাইয়ার বেডরুম থেকে। অরণি একটু এগিয়ে যেতেই শুনল অনিকেত নিপাকে ধমকাচ্ছে, কারণ নিপা তার পাঞ্জাবি ধুয়ে ইস্ত্রি করেনি, ডয়ারে ওভাবেই রেখে দিয়েছিল। এখন পাঞ্জাবিটা কুঁচকে আছে, সেজন্যই ভারী কণ্ঠে ধমকানো হচ্ছে বউকে। অরণির মনটা চট করে খারাপ হয়ে গেল। তার ভাই একটু মেজাজি, এটা সে জানে। ভাইয়ের মেজাজে সে নিজেও পেয়েছে, কিন্তু ভাইয়া মোটেও বিবেকবান মানুষের মতো চিন্তা করছে না। নিপা ভাবি সারাদিন সংসারে কত কাজ করে, যারাকে সামলে রাখে, বাড়িতে কোনো কাজের লোকও নেই, তবুও সামান্য ভুলের কারণে ভাইয়া কিভাবে তাকে কথা শোনাচ্ছে। আহারে, নিপার শাশুড়ির ভাগ্য ভালো হলেও স্বামী ভাগ্য খুব একটা ভালো নয়। এদিক দিয়ে আবার অরণি ভাগ্যবতী, তার স্বামী তাকে সব দিক দিয়ে বোঝে। অরণির একটু আগের আক্ষেপটা নিভে গেল। মুহূর্তে মনে হলো পৃথিবীতে কেউই আসলে পুরোপুরি সুখী না। কোনো এক দিক দিয়ে সবারই ঝামেলা থাকে, অপূর্ণতায় পরিপূর্ণতাও থাকে। তবু সুন্দর আমরা হেসে খেলে কাটিয়ে দেই, মেনে নেই, মানিয়ে নেই। কষ্টগুলো দূরে ঠেলে সুখ খুঁজে বেড়ানোর এই অদ্ভুত খেলার নামই তো জীবন। সকালে রাফাত অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর অরণি তাকে অবিরত বিরক্ত করছে। রাফাত গলায় টাই বাঁধছিল। অরণি তার গলা জড়িয়ে ধরল, আহ্লাদি স্বরে বলল, আমি বেঁধে দেই? রাফাত ভ্রুকুচকে হাসল, নরম গলায় বলল, দাও। অরণি টাই বাঁধার নাম করে বাকিটাও খুলে ফেলল। তারপর টাই হাতে দিয়ে ভাঁজ করে রাফাতের ঘাড়ের সাথে লাগিয়ে নিজের দিকে হ্যাঁচকা টান মারল। রাফাত নিচু হয়ে ঝুঁকে এলো অরণির মুখের কাছে। অরণি আলতো করে রাফাতের কপালে চুমু দিল। রাফাত উষ্ণ গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার? অরণি ঢং করে বলল, তুমি আমার থেকে এত লম্বা হলে কেন? তাই এটা তোমার শাস্তি। 1 মিনিট ঘাড় নিচু করে থাকতে হবে। শুধু নিচু করেই থাকবো, আর কিছু করব না? অরণি লাজুক হেসে বলল, না। রাফাত অরণি ঠোঁটে চুমু দিতে চাইল। অরণি ছুটে পালালো, টাই হাতে নিয়েই। রাফাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দেরি হয়ে যাচ্ছে। হতাশ গলায় বলল, টাই দাও প্লিজ, পারলে নিজে এসে নিয়ে যাও আমার থেকে। রাফাতকে চ্যালেঞ্জ করেই অরণি ঘরময় দৌড়াতে শুরু করলো। রাফাত আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, ওকে, লেটস সি। 5 সেকেন্ডের মধ্যেই অরণিকে ধরে ফেললো রাফাত। অরণি ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। টাই কিছুতেই দিবে না। রাফাত ছিনিয়ে নিল। অরণি তখন রাফাতের গলা জড়িয়ে ধরল, তোমাকে অফিসে যেতে দিব না। রাফাত বিছানায় বসে গানের সুরে বলল, যদি রেখে দিতে পারো থেকে যেতে চাই। অরণি শোয়া থেকে উঠে রাফাতের কোলে মাথা রাখল, ভ্রু নাচিয়ে বলল, কিভাবে রেখে দিতে হয় আমার জানা আছে। এই কথা বলেই অরণি প্রেমময় দৃষ্টিতে তাকালো, নিঃসংকোচ আহ্বান। রাফাত দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, শিট, এমন করো না অরণি, সত্যি যেতে ইচ্ছে করছে না। অরণি জিতে যাওয়ার মতো বলল, ইয়েস। তাহলে যেও না, কিছুদিন পরেই ঈদের ভ্যাকেশন। এখনো অফিস মিস দিলে বস মাইন্ড করবে। বস তো তোমার দুলোভাই হয়, প্রবলেম কি? একটু ছাড় দিতে পারে না? দুলোভাই বলেই তো শালাকে শালার মতো খাটায়, দেখো না? অরণি খিলখিল করে হাসতে লাগলো। তারপর হঠাৎ মন খারাপ করে বলল, আচ্ছা, তোমার কি অফিসে যেতে কষ্ট হয় খুব? হুম, অফিসে যেতে কষ্ট হয় না, কিন্তু তোমাকে রেখে যেতে কষ্ট হয়। তাহলে নিয়ে যাও, সম্ভব হলে সত্যি নিয়ে যেতাম। এই শোনো, কাছে আসো। রাফাত কাছে এলো। অরণি ফিস ফিস করে বলল, তোমাকে সুন্দর লাগছে। এই বলে দৌড়ে চলে যাচ্ছিল। রাফাত হাত ধরে বলল, আমার কথা শুনবে না কি? রাফাতও অরণির মতো ফিস ফিস করে বলল, তোমাকে হট লাগছে। অরণির মুখটা দীপ্তিহীন হয়ে গেল। রুবায়েতের কথা মনে পড়ে গেছে। ঘৃণায় গা গুলে আসতে চাইল। আবার সেই অস্থিরতা, হতাশা আর মন খারাপ ফিরে এলো। রাফাত বিচলিত গলায় বলল, অরণি কি হয়েছে? অরণি তাড়াহুড়ো করে বলল, কিছু না, আমি তোমার জন্য টেবিলে ব্রেকফাস্ট দিচ্ছি, দ্রুত এসো। অরণি আহ্লাদে কণ্ঠের কঠিন পরিবর্তন রাফাতের নজর এড়ালো না। অরণি হাতটা ছাড়িয়ে চলে গেল। রাফাত একটু অবাক, এই সামান্য কথায় কি অরণি মাইন্ড করেছে? এর চেয়েও অনেক টাইট কথা বলে রাফাত, কখনো অরণি এমন করেনি। শারমিন রাফাতকে অনুরোধ করলেন যেন যাওয়ার পথে অতইকে স্কুলে নামিয়ে দেয়।
অন্যদিন অথই রিকশায় করে যায়। আজ যেহেতু দুজনে একসময় বের হচ্ছে তাই একসাথে গেল। রাফাত গেট দিয়ে বের হওয়ার সময় জিজ্ঞেস করলো, আইসক্রিম খাবে অথই? অথই বলল না। রাফাত ভ্রু কুঁচকে তাকালো, মেয়েটার আজ কি হয়েছে? অথয়ের আইসক্রিম খুব পছন্দ, তাই রাফাত প্রস্তাব করেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে অথয়ের মন খারাপ। কেন? তার তো আজ খুশি থাকার কথা। গাড়িতে বসে অথই কোনো কথা বলল না, তাকে খুব চিন্তিত দেখালো। মনে হচ্ছে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছে। রাফাতি আগ বাড়িয়ে টুকটাক কথা বলছিল, অথই শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছিল। গাড়ি স্কুলের সামনে থামানোর পর রাফাত বলল, নাও চলে এসেছি। অথই একটু ইতস্তত করে বলল, আচ্ছা ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করব? করো। ধরো তুমি হঠাৎ করে কিছু টাকা পেয়ে গেলে, টাকাটা তোমার প্রয়োজনও ছিল, কিন্তু সেই টাকা কে দিয়েছে, কিভাবে এসেছে তা তুমি কিছুই জানো না। এবার কি সেই টাকা খরচ করা উচিত হবে? রাফাত একটু ভেবে বলল, আমার মতে অবশ্যই উচিত হবে। অথই বিস্মিত কণ্ঠে বলল, অবশ্যই উচিত হবে? কারণ টাকাটা অন্য সময় এলো না, ঠিক যখন প্রয়োজন তখনই এলো। কেন? এটাই তো ডেস্টিনি। আল্লাহ চায় আমি যাতে আমার প্রয়োজনটা পূরণ করতে পারি, সেজন্যই ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এটা তো একটা রহস্যের মতো। প্রয়োজনের সময় রহস্য খুঁজতে হয় না, শুধু প্রয়োজন মেটাতে হয়। রহস্য নিয়ে পরেও চিন্তা করা যাবে। ঠিক বলেছি না? ঠিক। ওকে, এবার তাহলে বাই। বাই। অথই গাড়ি থেকে নামলো। রাফাত ইশারায় তাকে বিদায় জানিয়ে উল্টো দিকে গাড়ি ঘোরালো। অথই মিষ্টি করে হাসলো। আজ সকালে সে ড্রয়ারে কসকসে দুটো 1000 টাকার নোট পেয়েছে। তখনই সন্দেহ হয়েছিল যে টাকাটা রাফাত ভাইয়ে রেখেছে কিনা। এখন রাফাতের সাথে কথা বলে সে পুরোপুরি নিশ্চিত হলো। অথই কাল পর্যন্ত এই নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, কিন্তু এখন তার কিছুটা হালকা লাগছে, তবে পুরোপুরি নয়। মনের মাঝে এখনও দ্বিধা। পরিবারের কাছে ঘন ঘন মিথ্যা বলে সে টাকা জোগাড় করছে। কাজটা কি ঠিক? এভাবে মিথ্যা বলার জন্য তার কি জঘন্য পাপ হচ্ছে না? অরণি বিচলিত বোধ করছে। মাকে কিছু জানানোর সাহস এখনো হয়নি। রাফাতকে ফোন করে বলবে কিনা সেটাও বুঝতে পারছে না। ফোনে অবশ্য কথাটা বুঝিয়ে বলা সম্ভব না, অফিস থেকে ফিরে এলেই বলতে হবে। অরণি অপেক্ষা করছে রাফাত কখনো অফিস থেকে ফিরবে। রাত 9টায় ফিরল রাফাত। এসে থেকে লক্ষ্য করেছে অরণি খুব নিশ্চুপ হয়ে ঘুরছে। সকালের ব্যাপারটা কি সে এখনও মনে রেখেছে? আজ ফোনেও কিভাবে যেন কথা বলছিল মেয়েটা। রাফাত তাকে কিছু জিজ্ঞেস করলো না, আগে গোসল করে নিল। ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আশ্রয় নিচ্ছিল। তখন অরণি এসে বলল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। রাফাত উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরল অরণি কোমর, কাছে টেনে বলল, সরি। সরি কেন? সকালে তোমার মন খারাপ ছিল, আমি খেয়াল করেছি। বলো তো কেন রাগ করেছিলে? অরণির মনে পড়ল সকালের ঘটনা। সারাদিন এত ঝামেলার মধ্যে ব্যাপারটা বেমালুম ভুলেই গেছিল, অথচ রাফাত এখনও মনে রেখে দিয়েছে। অরণি মৃদু হাসি দিয়ে বলল, তেমন কিছু না। তেমন কিছু না হলে তুমি এত ডিস্টার্ব কেন? এটা অন্য একটা ব্যাপার। ও, কি ব্যাপার শুনি? রাফাত ব্যাপার শোনার জন্য বিছানায় এসে বসলো। অরণি অস্থির চিত্তে বলতে লাগলো, গতকাল অথই স্কুলে যায়নি। আজ তোমার সাথে বের হয়ে যাওয়ার পর মা আমাকে ওর ব্যাপারে অনেক কথা বলেছে। মেয়েটার পড়াশোনায় মনোযোগ নেই, সারা রাত নাকি জেগে থাকে, সকাল হলে ঘুমোতে যায়, ঘন ঘন স্কুল মিস করে, হাফ ইয়ারলিতে ফেল করেছে। মায়ের কোনো কথা শোনে না, সারাক্ষণ ওর শুধু টাকা আর টাকা লাগবে। আমি এইখানে আসার পরেও ও আমার কাছে 2000 টাকা চেয়েছে। এত টাকা দিয়ে ও কি করে বলো তো? বাচ্চা একটা মেয়ে। রাফাত খুব সহজ ভঙ্গিতে বলল, এই ব্যাপার? আচ্ছা, এই জন্য এত অস্থির হওয়ার কিছু নেই, ওর বয়সটা এমনই, একটু বুঝিয়ে বললে ঠিক হয়ে যাবে। অরণি চোখ রাঙিয়ে বলল, তোমার মাথা, আগে আমাকে পুরোটা বলতে দাও। সরি, বলো। অরণি বিছানায় বসে বলল, মায়ের থেকে এসব শোনার পর আমার একটু সন্দেহ হয়। অথয় আগে কখনোই এমন ছিল না। ও এত ভালো স্টুডেন্ট, ফেল করার প্রশ্নই আসে না। হুট করে ওর স্বভাবের এই পরিবর্তন আমার ভালো ঠেকছিল না। সেজন্য আমি কি করলাম জানো? কি করেছো? অথয়ের মোবাইল সিস্ট করেছি। আচ্ছা, তারপর? সবচেয়ে বেশি অবাক হয়েছি কিসে জানো? ও মোবাইলটা স্কুলে যাওয়ার আগে এমন জায়গায় লুকিয়ে যায় যে কারো পক্ষে পাওয়া সম্ভব না।
তাহলে তুমি কিভাবে পেলে? আমি পেয়েছি বুদ্ধি করে। অতএর পড়ার টেবিল, ওয়ারড্রোব সব কিছুর এক্সট্রা করে চাবি অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম। যদি হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট কাজে লাগবে সেই আশায়। অথই তার মোবাইল পড়ার টেবিলের ড্রয়ারে তালা মেরে রেখে যায়, অথচ ওইটা তালা মারার কোনো জায়গাই না। খাতা কলম নিশ্চয়ই কেউ তালা মেরে রাখে না, তাই ওই ড্রয়ারে তালা দেখে আমার সন্দেহ হয়েছে। আমি ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে অথয়ের মোবাইল পেয়েছি। তখন রীতিমতো অবাক হলাম। তার মোবাইলে কি এমন আছে যে এত সিকিউরিটি দিয়ে রাখতে হবে? রাফাত একটু হেসে বলল, বাহ, আমার বউয়ের তো অনেক বুদ্ধি। অর্ণি রেগে রাফাতের হাতে সিমটি কাটলো। ফাজলামো করবে না, আমার কথা শোনো চুপচাপ। আচ্ছা বলো। ওর ফোনে কিন্তু পিন কোড দেওয়া, তাও তালা মেরে গেছে। এটা আরও অদ্ভুত ব্যাপার। একটু পরে একটা গ্রামীণ নাম্বার থেকে ফোন এলো। এর আগে ওই একই নাম্বার থেকে আরও অনেকবার মিসড কল উঠাছিল। কেউ অথইকে এতবার ফোন দেয়? আমি ফোনটা ধরলাম, কিন্তু নিজের পরিচয় দিলাম না। অথয়ের মতো কণ্ঠ করে কথা বললাম। প্রথমে হ্যালো বললাম। দেখি একটা ছেলে। ছেলেটা বলল, কি সমস্যা? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরো না কেন? আমি বলেছি মা পাশে ছিল, এখন বলো। তখন ছেলে বলল, টাকা পাঠানোর জন্য থ্যাঙ্কস। আমি তো অবাক, কিসের টাকা? এটা আর জিজ্ঞেস করলাম না, তাহলে তো ধরা পড়ে যাব। আমি বুদ্ধি করে জানার জন্য বললাম, কত টাকা পেয়েছো? তখন ছেলেটা উত্তর দিল, তুমি যত পাঠিয়েছো ততই, 2000। বলেছিলাম 5000 দিতে, বাকি 3000 কবে দিবে? রাফাত এত কিছু শুনে হকচকে বলল, কিন্তু ছেলেটাকে? সেটা তো আমিও জানি না। এত ঘটনা জেনে আমার হাত পা কাঁপতে লেগেছিল, কিন্তু ছেলেটা আমার কণ্ঠ শুনে বুঝতে পারেনি যে আমি অথই না। তারপর আমি ফোন রেখে দিলাম। অথই বাড়ি ফেরার পর ওকে জেরা শুরু করলাম, কিছুতেই মুখ খুলতে চাইছিল না। আমি মোবাইল ভেঙে ফেলার হুমকি দিলাম। তারপর ওর মুখ থেকে কথা বের হলো। কি বের হলো? ছেলেটার সাথে ওর রং নাম্বারে পরিচয়, তারপর হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অ্যাড হয়েছে। ওদের রিলেশন চলছে আমার বিয়ের আগে থেকে। আর এই পর্যন্ত ওই ছেলেকেও মোট 15,000 টাকা দিয়েছে। বলো কি? কিন্তু আমি ভাবছি ও এত টাকা পেল কোথায়? আর এত বোকা ও কখনোই ছিল না। তাহলে এবার কি করে এত বড় বোকামি করছে? এর জন্যই কাল আমার কাছে 2000 টাকা চেয়েছিল সে। আমি তো দেইনি, মাও দেয়নি। ও তাহলে কোথায় পেল টাকাটা? রাফাত অপরাধীর মতো বলল, আমি দিয়েছিলাম। অরণি কড়া দৃষ্টিতে তাকালো। কে বলেছে তোমাকে এই বাড়াবাড়িটা করতে? আমাকে জিজ্ঞেস না করে তুমি টাকা কিভাবে দিলে? আমি কি জানতাম নাকি ওই ছেলে ওর থেকে কি বলে টাকা নেয়? আরে ছেলে ভীষণ চালাক, এমন ইমোশনালি ব্ল্যাকমেল করেছে যে আমারই অবাক লাগছিল। দাঁড়াও, তোমাকে ওদের চ্যাটিংগুলো দেখায়। অরণি উঠে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে অথয়ের মোবাইল বের করে আনলো। রাফাত চ্যাটিংগুলো প্রথম থেকে পড়তে শুরু করলো। অনেক চ্যাটিং, পড়তে অনেক সময়ের ব্যাপার, কিন্তু অরণি বিশেষ কথাগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছে, সেগুলোই রাফাতকে দেখাতে লাগলো। রাফাত এসব দেখে যতটুকু বুঝলো ছেলে বিরাট ধাপ্পাবাজ, তাই অথয়ের মতো বুদ্ধিমতী মেয়েকেও পটিয়ে ফেলেছে। তাছাড়া ওর বয়সটাই তো এমন, এই সময় আবেগের তাড়নায় মানুষ অনেক ভুল করে। অথই তেমন কিছু ভুল করেনি, শুধু টাকাই দিয়েছে। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেত, কারণ ছেলের উদ্দেশ্য ভালো ছিল না। অথইকে অনেকবার আকারে ইঙ্গিতে কুপ্রস্তাব দিয়েছে, দেখা করার কথা বলেছে। অথই একবারও রাজি হয়নি, কিন্তু অথয়ের জায়গায় অন্য কেউ হলে দেখা সাক্ষাৎ করে বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলতো। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আন্টি জানে সব? তুমি মাকে আন্টি কেন বলো? প্রথম দিন আন্টি ডেকেছিলাম, তখন তো বুঝিনি তোমার সাথে এত দ্রুত বিয়ে হয়ে যাবে। এখন অভ্যাসটা বদলাতে পারছি না। অন্য সময় হলে অরণি এই কথা শুনে হেসে ফেলতো, কিন্তু এই মুহূর্তে হাসি আসছে না। চিন্তিত কণ্ঠে বলল, মাকে আমি কিছু বলিনি। মা এসব শুনলে অতকে মেরেই ফেলবে। মারাটা ঠিক হবে না। ওকে এই ব্যাপারটা সুন্দর করে বোঝানো উচিত। কিভাবে বোঝাবো? ওর যে জেদ, বুঝতেই চাইছে না। আমাদের মুখের কথাও বুঝতে চাইবে না, এটাই স্বাভাবিক। ওকে প্রমাণ সব বোঝাতে হবে। এখন প্রমাণ তুমি কোথায় পাবে? এই ছেলে যে ধান্দাবাজ, এর কোনো উপযুক্ত প্রমাণ তো আমাদের কাছে নেই। নেই, তাই প্রমাণ তৈরি করতে হবে। কিভাবে? রাফাত তার বুদ্ধিটা অরণিকে বোঝালো। অরণি সাধুবাদ জানিয়ে বলল, বাহ, তুমি গোয়েন্দা বিভাগে জয়েন করছো না কেন? এত বুদ্ধি তোমার।
রাফাত তার বিখ্যাত ডাকাতে হাসি হাসল। রুমা ছোট চাচির রুমে ঢুকে গম্ভীর কণ্ঠে বলল, আমার শাড়ি কোথায়? আশা থতমত খেলেন। ইদানিং মেয়েটার মেজাজ খুব খারাপ থাকে। তার সাথে কেউ ভনিতা করে কথা বলতে পারে না, সোজাসাপটা জবাব দিতে হয়, না হলে চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে। সকলের ধারণা বারবার বিয়ে ভাঙার কষ্ট সইতে না পেরে রুমার মাথা খারাপ হয়ে গেছে। আশা আমতা আমতা করে বললেন, কোন শাড়ি কথা বলছিস মা? আমার কাছে কি তোর কোনো শাড়ি ছিল? রুমা কটমট করে তাকাচ্ছে। আশা ভয় পেয়ে গেলেন। পিছন থেকে উর্মি এসে বলল, মা সেদিন না তুমি জামদানি শাড়িটা নিয়ে আলমারিতে ঢুকে রাখলে? বলেছিলে রুমা আপু যদি নিজে এসে চায় তাহলে দিয়ে দিবে, ভুলে গেছো নাকি? আশা মনে মনে মেয়েকে একগাদা গালি দিলেন। এমন ঘরের শত্রু বিভীষণ পেটে ধরার জন্য আফসোস করলেন। তারপর আলমারি থেকে শাড়িটা বের করে দিয়ে দিলেন। রুমা ঝটপট শাড়ি নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। উর্মিও তার সাথে বাইরে এলো। রুমা বলল, এই নে তোর প্রিয় ছোট ভাবির শাড়ি, ফিরে এলে এটা দিয়ে দিস তাকে। উর্মি শাড়িটা রুমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, আমি না, এটা তুমি নিজের হাতে ছোট ভাবিকে দিবে, তারপর ক্ষমা চাইবে, না হলে ছোট ভাবি এই শাড়ি কিছুতেই গ্রহণ করবে না। রুমার রাগ হচ্ছে, সে ক্ষমা চাইবে অরণির কাছে, অসম্ভব। কিন্তু উর্মির কথায় রাজি না হলেও উপায় নেই। উর্মিকে তার বিশেষ কাজে প্রয়োজন। রুবায়েত অরণির সাথে কি করেছে তার সব কিছু জানে উর্মি। রুমাকে এসব জানতে হবে, রুবায়েতের ইন্টেনশন বুঝতে হবে। সে কিছুতে ভুলতে পারছে না তাদের কাটানো সময়গুলো। রুমা বাধ্য হয়ে বলল, ঠিক আছে, আমি ক্ষমা চাইব, শাড়িও ফিরিয়ে দিব। তারপর তুই আমাকে সব কিছু বলবি তো? নিশ্চয়ই বলবো। ওকে, ডান ডান। রুমা চলে গেল শাড়ি নিয়ে। উর্মি মুখ টিপে হাসছে। রুমাকে বোকা বানানো কত সহজ। প্রেমে পড়লে মানুষ নির্বোধ হয়ে যায়, কথাটা তাহলে সত্যি। একদম টিনেজ মেয়েদের মতোই আচরণ করছে রুমা আপু। তবে শাড়ি উদ্ধার করার এই মাস্টার প্ল্যানটা উর্মির একার মাথায় আসেনি, পুরোটাই তাহসিনের বুদ্ধি। রুমা আপুকে ট্র্যাপে ফেলে শাড়ি উদ্ধার করার কি চমৎকার কৌশল! অথয়ের কান্না থামছে না। সে মানুষ চিনতে এত বড় ভুল করলো। সে ভেবেছিল হাসিব ভালো ছেলে, সত্যি তার জীবনে অনেক কষ্ট, তাই মায়ায় পড়ে তাকে টাকা পাঠাতো। কিন্তু এখন বুঝতে পারলো কষ্ট বলতে কিছু নেই, সে মানুষটাই এমন। অথয়ের প্রতি তার দেখানো ভালোবাসাও মিথ্যা। অথয়ের পাশে এখন অরণি বসে আছে। অরণির মোবাইলটা অথয়ের হাতে। কিছুক্ষণ আগে অরণি তার ফেসবুক আইডি থেকে হাসিবকে মেসেজ করেছিল। অরণির সুন্দর ছবি দেখে হাসিব মুগ্ধ। কত মিষ্টি মিষ্টি কথা বলেছে। সে অরণি কণ্ঠে গানও শুনতে চেয়েছে। কত বড় অসভ্য! সুন্দরী মেয়ে দেখে একদম হ্যাংলামি শুরু। অথয় এবার বুঝতে পারছে হাসিব আসলে সব সুন্দরী মেয়ের সাথে এভাবে কথা বলে। সে একটা বদমাইশ। অথয়ের আবার কান্না পেল। এতদিন কাকে বিশ্বাস করেছিল সে? অরণি বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কাদার মতো কিছু হয়নি, মানুষের সাথে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে। তোর তো তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু টাকা খরচ হয়েছে, এটাও কোনো ব্যাপার না। প্রবাদ শুনিসনি, ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। তোর তো ক্যারেক্টার নষ্ট হয়নি, তার মানে তোর কিছুই নষ্ট হয়নি। তাহলে তুই কাঁদবি কেন? অথয় কাঁদতে কাঁদতে জবাব দিল, জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সাময়িক, খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এখনো বুঝতে পারছিস না কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিস তুই। যখন এটা বুঝতে পারবি তখন দেখবি তোর আর কোনো কষ্টই লাগছে না, বরং আনন্দ হচ্ছে। আচ্ছা আপু, তুমি কিভাবে ওর সাথে এমন করে কথা বললে? এমন বুদ্ধি তোমার মাথায় কেন এলো? অরণি হেসে বলল, আমি বলিনি, কথা বলেছে তোর রাফাত ভাই। রাফাত ভাইয়া তোমার ছবি দিয়ে এভাবে কথা বলেছে? অতই বিস্মিত। অরণি ঘাড় নেড়ে বলল, আমি হলে জীবনে এভাবে কথা বলতে পারতাম না, মেজাজ খারাপ হয়ে যেত। কখন কি গালি দিয়ে বসতাম। অথয়ের একটু একটু হাসি পাচ্ছে, কিন্তু কষ্ট কমেনি। তার সাথে কেন এমন হলো? জীবনের প্রথম ভালোবাসাই কেন ভুল মানুষের জন্য হলো? অরণি মাত্র 3 দিন নিজের বাপের বাড়ি অবস্থান করেছিল, আর এই 3 দিনই শ্বশুর বাড়িতে বিভিন্ন অঘটন ঘটে গেছে। দীপ্তি বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু মাহাতিরকে ফেলে গেছে। 2 দিনের মধ্যে রাহাত বাড়ি না ছাড়লে সে ডিভোর্স পেপার পাঠাবে। স্বামী স্ত্রীর মধ্যে চলছে নীরব ঝগড়া। মাহাতির এখন সারাদিন দাদির কোলে বসে কাঁদছে, কথায় কথায় বলছে মা যাব। অবস্থা খুবই গুরুতর। এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো, আজ সকালে রুবায়েত এসেছিল এই বাড়িতে। উদ্দেশ্য নাকি রুমার সাথে দেখা করার, কিন্তু সবাই জানে রুমা নয়, রুবায়েতের মূল উদ্দেশ্য ছিল অরণি। এই বাড়িতে পা রাখার মতো
বিরাট বড় দুঃসাহসটা রুবায়েত আবার করেছে। রাফাত তার আগমনের খবর জানতে পেরে অফিস থেকে ছুটে এসেছিল আজ। কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে রুবায়েতকে চোরের মতো পেটাতেও চেয়েছিল, কিন্তু রুমা পা ধরে কেঁদেছিল বলে রক্ষা। না হলে আজ রুবায়েত অবশ্যই হসপিটালে যেত। অর্ণি বাড়ি ফিরে ঋতুর কাছে এসব জানতে পেরেছে। তার এখন মাথাটা ভনভন করছে। রাফাত অফিস থেকে ফেরার সময় অরণ্যকে এখানে নিয়ে এসেছিল। আপাতত সে গোসল করছে। অরণি ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখল। এই সব কিছুর মধ্যে ভালো যেটা হয়েছে তা হলো অরণি শাড়িটা ফেরত পেয়েছে। রুমা নিজে এসে তার কাছে ক্ষমা চেয়ে শাড়ি দিয়ে গেছে। অরণি বুঝতে পারছে না এটা কিভাবে হলো, তবে রুমার মতো মেয়ে ক্ষমা চেয়েছে এটাই আশ্চর্য ব্যাপার। রাফাত ওয়াশরুম থেকে বের হয়ে অরণিকে দেখল আর স্তম্ভিত হয়ে গেল। রাত বিরাতে অরণি জামদানি শাড়ি গায়ে জড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় সামনে দাঁড়িয়ে আছে। তাকে পরিচেও 10 গুণ সুন্দর লাগছে। রাফাত কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই তার চোখ ধা দিয়ে এলো। নিঃশ্বাস নিতে কষ্ট হলো। অরণি মিষ্টি হেসে বলল, কেমন লাগছে আমাকে? রাফাত খুব কষ্টে কয়েক শব্দ উচ্চারণ করলো। দূর থেকে তো বুঝতে পারছি না, আর একটু কাছে এসো, ভালো করে দেখে বলছি। অরণি ঠোঁট বেঁকিয়ে বলল, খালি ছোঁয়ার ধান্দা? ধান্দা কেন হবে, অধিকার বলো। ইস, আচ্ছা আমার অধিকারওয়ালা। শোনো, এই শাড়ি আমি পেয়েছি তাহসিনের বুদ্ধিতে, তাই ঠিক করেছি এই শাড়ি পরে তাহসিনের সাথে আড্ডা দিব। আমার কিছু বইও লাগবে, তাহসিনের থেকে আনবো। তাহসিনের থেকে বই আনার জন্য শাড়ি পরে কেন যেতে হবে? শাড়ি না পরলে কি তাহসিন তোমাকে বই দিবে না? অবশ্যই দিবে, কিন্তু শাড়ি পরেছি জেস্চারের জন্য, সুন্দরী ভাবে বলে কথা। একটা ব্যাপার আছে, তুমি বুঝবে না। অরণি সুন্দর মতো বের হয়ে যাচ্ছে। রাফাত চেঁচিয়ে বলল, আন্টি, অরণি আমাকে পানি দিচ্ছে না। অরণি থতমত খেল। শারমিন লিভিং রুমে বসে হাঁক ছাড়লেন, কি দিচ্ছে না? পানি চেয়েছিলাম 1 গ্লাস, কিছুতেই দিচ্ছে না। রাফাতের ঠোঁটে দুষ্টুমির হাসি। অরণির রাগে অগ্নিশর্ম হয়ে গেল। আজ তাদের সাথে শারমিন আর অথয়ও বেড়াতে এসেছে। সামনে ঈদ, সেই উপলক্ষে আসা। তাছাড়া অথয়েরও মন খারাপ ছিল। এখানে এসে যদি সবার সাথে মিশে মন মেজাজ ভালো হয়। শারমিন দরজার কাছে এসে বললেন, সমস্যা কি তোর? 1 গ্লাস পানি পর্যন্ত ছেলেটাকে খাওয়াতে পারছিস না? এমন পটের বিবি সেজে ঘুরে না বেড়ালে কি চলবে? স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব। যা পানি এনে দে। অরণি বিড়বিড় করে বলল, এমন শয়তান স্বামীর আবার সেবা? শারমিন রেগে বললেন, একটা চড় দিব। শয়তান মানে কি আবার? কানে ধর। কানে ধরে ওর কাছে ক্ষমা চা, বল আর এমন ভুল হবে না। অরণির চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। বিস্ফোরিত গলায় বলল, মা এসব কি বলছো? আমি ক্ষমা চাইব? নিশ্চয়ই চাইবি। স্বামী পানি চাইলে পানি দিস না, আবার শয়তান বলে গালি দিস। এসব কোনো ভদ্র মেয়ের আচরণ? তাড়াতাড়ি ক্ষমা চা, না হলে কিন্তু আসলেই থাপ্পড় খাবি। অরণি অসহায় দৃষ্টিতে রাফাতের দিকে তাকালো। রাফাতের হাসি পাচ্ছে খুব। হাসি সামলাতে বেগ পেতে হলো, মুখ গম্ভীর রাখতে হলো। অরণি থমথমে গলায় বলল, সরি। শারমিন আবারও ধমক দিলেন, সরি কি আবার? ভালো করে ক্ষমা চা। আমার বাসা থেকে দেখে আসছি তুই ছেলেটার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছিস। সব কিছুর জন্য একেবারে ক্ষমা চাইবি। কানে ধর আগে, তারপর বল, এমন আর হবে না, ক্ষমা করে দাও। অরণি কানে হাত রেখে বলল, এমন আর হবে না, ক্ষমা করে দাও। রাফাত সরল মুখে বলল, ইটস ওকে, এবার অন্তত পানিটা নিয়ে এসো, তেষ্টা পেয়েছে খুব। শারমিন কঠিন গলায় বললেন, যা পানি নিয়ে আয়। অরণি রাগে গজগজ করে পানি আনতে গেল। ফিল্টার থেকে পানি ঢেলে এনে ঘরে ঢুকতেই রাফাত দরজা আটকে দিল। অরণি বলল, নাও পানি, খাওয়ার জন্য তো মরে যাচ্ছিলে। রাফাত পানির গ্লাসটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। অরণির রাগে জ্বলছে, ক্ষিপ্ত গলায় বলল, মায়ের সামনে আমাকে অপমান করা কি খুব দরকার ছিল? রাফাত খুব আন্তরিক গলায় বলল, সরি জান পাখি, আই লাভ ইউ। খবরদার আমাকে ধরবে না, ঘুষি মারবো। আন্টি। রাফাত আবারও ডাকতে নিচ্ছিল। অরণির সাথে সাথে রাফাতের মুখ চেপে ধরে বলল, আবার কেন ডাকছো? তুমি আমাকে কিভাবে ঘুষি মারবে সেটা আন্টিও দেখুক। করে যাও, যতদিন মা আছে ইত্রামি করে যাও। মা চলে যাওয়ার পর আবার সোফায় শোয়াবো তোমায়, তখন দেখো কেমন লাগে। অরণির সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝবে। রাফাত অরণির হাত দুটো চেপে ধরে পিঠের পিছনে আটকে কাছে এসে বলল, সোফায় তো নিশ্চয়ই শুবো, কিন্তু তোমাকে সাথে নিয়ে।
ইস, আমি তোমার সাথে সোফায় শোবো না। ঠিক আছে, তাহলে বিছানাতেই। চুপ। আরেকটা শব্দ উচ্চারণ করলে কিন্তু অরণি নিজেই আর কিছু উচ্চারণ করতে পারল না। রাফাত তার মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, যেভাবে সবসময় বন্ধ করে দেয়। রাবেয়া এমনভাবে দরজা ধাক্কাচ্ছেন যেন বাড়িতে ডাকাত পড়েছে। দরজা ধাক্কানোর শব্দ খুব জোরে হলেও কণ্ঠ স্থির, অনেকটা আদুরে গলায় ডাকছেন, অরণি, একটু বের হও না মা। অরণি ধর্মর করে শোয়া থেকে উঠে বসলো। রাফাত বলল, মা এই সময় 2 তলায় কি করছেন? মনে হয় আমার মায়ের সাথে গল্প করতে এসেছিলেন। তাহলে তোমাকে কেন ডাকবেন? এখানে বসে আমি কিভাবে জানবো যে কেন ডাকছেন? আগে তো দরজা খুলতে হবে। সারো। রাফাত একটু করুণ স্বরে বলল, শোনো, মা যদি আবার তোমাকে সিনেমা দেখার জন্য নিচে যেতে বলে, তুমি কিন্তু যেও না। বলবে তোমার শরীর খারাপ লাগছে। প্লিজ। রাফাত এমন অনুরোধ করে বলল যে অরণি খুব হাসি পেয়ে গেল। দরজা খোলার পর দেখা গেল রাবেয়া মাহাতিরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। মাহাতির খুব কাঁদছে। অরণি প্রশ্ন করলো, ওর কি হয়েছে মা? ওর মন খুব খারাপ। মা নেই যে, বারবার মায়ের কথা বলে কাঁদছে। রাহাত তো অফিসে থেকে ফিরেনি, নাকি ফিরে আবার বউয়ের বাপের বাড়ি গিয়ে বসে আছে কে জানে। কিছুই বুঝতে পারছি না। বাচ্চাটাকে নিয়ে আমি পড়েছি মহাঝামেলায়। আমার কাছে থাকতেই চাইছে না। আহারে মাহাতির বাবু, তুমি আমার কোলে আসবে? মাহাতির সাথে সাথে হাত বাড়িয়ে অরণি কোলে চলে এলো। অন্য সময় হলে কখনোই আসতো না। অরণি ভেবেছিল মাহাতির বুঝি তাকে অপছন্দ করে, কিন্তু এখন মনে হচ্ছে খুবই পছন্দ করে। তাহলে আগে কোলে আসতে চাইতো না কেন? নাকি অরণি কোলে এলে দীপ্তি মারতো বলে? রাবেয়া হাসি মুখে বললেন, একটু ঘুম পাড়াতে পারো নাকি? দেখো, ছেলেটা আজ সারাদিন ঘুমায়নি, খালি কেঁদেছে। শরীর ক্লান্ত আছে, এখন দ্রুত ঘুমিয়ে পড়বে। আপনি কোনো চিন্তা করবেন না মা। মাহাতির আজ রাতে আমার কাছে থাকুক, আপনি নিশ্চিন্তে ঘুমান। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। রাবেয়া খুশি হয়ে চলে গেলেন। অরণি দরজা আটকে মাহাতিরকে নিয়ে বিছানায় বসলো। রাফাত চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া ভাবে কি শুরু করেছে আমি বুঝতে পারছি না। এতটুকু একটা বাচ্চাকে ফেলে দুজনই গায়েব, এটা কেমন কথা? অরণি খুব আনন্দ লাগছে। মাহাতির আজ রাতে তার কাছে থাকবে, এই ব্যাপারটাই তাকে আনন্দ দিচ্ছে। অরণির যে বাচ্চা কাচ্চা খুব পছন্দ তা না, কিন্তু মাহাতিরকে তার ভালো লাগে। কি জানি, হয়তো রাফাতের মতো দেখতে বলেই। অরণি খুশি খুশি কণ্ঠে বলল, সমস্যা নেই, আজ রাতের জন্য না হয় ও আমাদের কাছেই থাকুক। তুমি ওকে সামলাতে পারবে সারা রাত? কেন পারবো না? যদি কল ছেড়ে দেয় কি করবে? কল ছেড়ে দেয় মানে কি? মানে পি করার কথা বলছি। আচ্ছা সমস্যা নেই, প্যাম্পার্স আছে তো। একটা বাচ্চার সারা রাত 3-4টা প্যাম্পার্স লাগে। এক প্যাম্পার্স দিয়ে তো কিছু হবে না। তাহলে এখন উপায়? দাঁড়াও, ব্যবস্থা করছি। রাফাত ম্যাট্রেসের নিচ থেকে প্লাস্টিক ব্যাগ বের করলো, সেটা মাহাতিরের শোবার জায়গায় রাখলো। তারপর অরণির একটা পুরনো শাড়ি ছিঁড়ে কয়েক টুকরো বানালো। এগুলো কাঁথার কাজে লাগবে। অরণি হেসে বলল, বাবা, ভালোই তো বুদ্ধি তোমার, সব ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করে ফেলতে পারো। অবশ্য এক্সপিরিয়েন্স থাকা উচিত, ভবিষ্যতে কাজে লাগবে। রাফাত হাসলো। অরণি মাহাতিরকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে ফেললো। এই প্রথম কোনো বাচ্চা তার কোলে ঘুমিয়েছে। এর আগেও যারাকে সে অনেকবার কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু যারা তার কোলে ঘুমাতোই না। শেষমেশ মায়ের কোলে গিয়ে ঘুমাতো। মাহাতিরকে বিছানায় শুয়ে তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অরণি। কি নিষ্পাপ কোমল একটি চেহারা। অরণি ইচ্ছে করছে বারবার চুমু দিতে। রাফাত বলল, ঘুমিয়েছে? তাহলে এবার দয়া করে আমার দিকে একটু তাকাও। আবেদন শুনে অরণি হেসে ফেলল। রাফাতের দিকে ঘুরে বলল, বলো। রাফাত অরণিকে চুমু দিল। সেই চুমুর শব্দেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, মাহাতের ঘুমটা ভেঙে গেল। সে নড়ে চড়ে উঠেই মুখ ভেঙে কাঁদতে শুরু করলো। রাফাত বিরক্ত গলায় বলল, ধুর শালা। অরণি অবাক হয়ে তাকালো। ভাইপোকে কেউ শালা বলে? রাফাত তিরিক্ষি শব্দে বলল, শালার ভাইপো। অরণি মাহাতিরকে আবার ঘুম পাড়ালো, কিন্তু এবার মাহাতির অরণির শাড়ি হাতের মুষ্টিতে ধরে ঘুমিয়ে গেল। রাফাত দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, দেখেছো কি চালাক, একটা দিতে মন চাইছে এখন। অরণি হাসতে হাসতে বলল, বাচ্চা মানুষ, একা শুতে ওর ভয় লাগবে না? প্লিজ আজকে অন্তত একটু স্যাক্রিফাইস করি আমরা। একা শুতে হচ্ছে কোথায়, শুধু আমার দিকে একটু ফিরবে, এটাও সহ্য হচ্ছে না ব্যাটার। অরণি খিলখিল করে হাসছে, তার খুব মজা লাগছে। মনে হচ্ছে মাহাতির তাদেরই বাচ্চা। রাফাত অরণির শাড়িটা সরিয়ে মাহাতিরের হাতে দিয়ে দিল আর অরণিকে নিজের কাছে টেনে আনলো। অরণি বলল, এটা কি হচ্ছে? চালাকি। তোমার শাড়ি ওই দিকে থাকুক, ভাববে তুমি ওর পাশে শুয়ে আছো আর কাঁদবে না। দারুণ বুদ্ধি। আমার বুদ্ধি তো দারুণ হবেই,
কিন্তু মাহাতিরকে বেশিক্ষণ সামলে রাখা গেল না। সে ঠিক বুঝে ফেললো, শাড়ি সরিয়ে আবার কাঁদতে লাগলো। অরণিকে আশেপাশে খুঁজতে লাগলো। রাফাত রেগে মাহাতিরের দিকে তাকিয়ে আছে। অরণি হেসে বলল, তোমার ভাইপো না, তাই তোমার মতোই বুদ্ধি। রাফাতের মেজাজ খুব খারাপ হলো। অরণি মাহাতিরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। এবার মাহাতির চুপ। অথই আর শারমিনকে গেস্ট রুমে শুতে দেওয়া হয়েছে। গেস্ট রুমটা বিশাল বড়। এক পাশে বিছানা, আলমারি, অনেকটা বেডরুমের মতো। আরেক পাশে সোফা আর বুক সেলফ, একদম লিভিং রুমের মতো। ঋতু শারমিনদের বিছানা করে দিল, মশারি খাটিয়ে দিল। অথয়ের মন এখন কিছুটা ভালো। সন্ধ্যাটা তার আজ ভালোই কেটেছে। ঋতু আর উর্মির সাথে গল্প করে। নীলিমাও খুব মিশেছে অথয়ের সঙ্গে। মানুষে গমগম করা এই বাড়িটিতে আসার পর হাসিবের কথা তার একদম মনে পড়েনি, কিন্তু মায়ের সঙ্গে যখন ঘুমাতে এলো তখন মনে পড়ল। এখন আবার একটু একটু খারাপ লাগছে। তারা যখন এই রুমে প্রথম এসেছিল তখন চশমা পরা একটি ছেলেকে দেখেছিল বই পড়তে। এখন অবশ্য ছেলেটা নেই। ঋতু তাদের সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেল। একটু পরে ছেলেটা আবার ঘরে এলো। অথই ছেলেটিকে দেখে একটু চমকে গেল। এত রাতে সে কেন এসেছে? তাহসিনের হাতে একটা খোলা বই। সে শারমিনের কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে বলল, আন্টি, আপনারা তো এখানে ঘুমাচ্ছেন, আমি যদি পর্দার ওই পাশে ডিম লাইট জ্বালিয়ে একটু পড়াশোনা করি তাহলে কি অসুবিধা হবে? শারমিন দ্বিগুণ বিনয়ের সঙ্গে বললেন, একদম না, কিসের অসুবিধা, তুমি পড়ো। আসলে আন্টি, অসুবিধা হলে বলতে পারেন, তাহলে আমি লিভিং রুমে চলে যেতাম, কিন্তু সেখানে আলো জ্বালানো থাকলে আবার ঋতু আপুর ঘুমাতে কষ্ট হয়ে যাবে। ওর রুমের দরজা নেই তো, লিভিং রুমের আলো সরাসরি ওইখানে পড়ে। আরে আমি বললাম না, কোনো অসুবিধা নেই, তুমি পড়ো পড়ো যাও। আচ্ছা, কিসে পড়ো তুমি? এইচএসসি পাশ করেছি, এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। নিশ্চয় দোয়া করব। খুব মন দিয়ে ভালো মতো পড়াশোনা করবে, ভালো কিছু হবে। ধন্যবাদ আন্টি। তাহসিন চলে গেল। যাওয়ার আগে পর্দা ভালো মতো টেনে দিয়ে গেল। তারপর ডিম লাইট জ্বালালো। দুইবার জিজ্ঞেস করলো, আলোতে সমস্যা হচ্ছে না তো আন্টি? শারমিন দুইবারই উত্তর দিলেন, কোনো সমস্যা নেই। অতএব পুরো ব্যাপারটা দেখছে, তার বিরক্ত লাগছে। শারমিন আগ্রহী কণ্ঠে বললেন, ছেলেটা কি ভালো দেখেছিস? সবাইকে নিয়ে চিন্তা করে। অরণ্যের মুখে ওর অনেক প্রশংসা শুনেছি। সারাদিন নাকি পড়াশোনা করেই কাটায়। এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে। এমন ছেলে থাকলে মা বাবার আর কিছু লাগে না। আবার ব্যবহারও কত সুন্দর। অথয় বুঝতে পারছে না মা কেন এত প্রশংসা করছে ছেলেটার। অথয়ের কাছে তো ছেলেটিকে খুব বিরক্তিকর মনে হলো। এখানে দাঁড়িয়ে এসে 2 মিনিট মায়ের সঙ্গে কথা বলেছে, কিন্তু একবারও অথয়ের দিকে ফিরে তাকায়নি। কেন? অথয় কি ফেলনা নাকি? তার দিকে তাকালে চোখে ডায়রিয়া হবে। ছেলেটা এমন ভাব করলো যেন অথয় বলে এখানে কেউ নেই। খুবই অস্বস্তিকর ব্যাপার। এমন ভাবওয়ালা ছেলে সে কখনোই দেখেনি। পরদিন ছিল শুক্রবার। রাহাত দীপ্তিকে নিয়েই বাড়ি ফিরল। দীপ্তি কেঁদে কেটে অস্থির। ননদের নামে বিচার দিয়েছে স্বামীর কাছে। রাহাত নীলিমা, রুমা, তানজিমা আর উর্মিকে ধমক দিয়ে দীপ্তির কাছে মাপ চাওয়ালো, কারণ তারা দীপ্তির পরিবার নিয়ে ঠাট্টা করেছিল। এত কিছুর পরেও দীপ্তির রাগ কমলো না। রাফাতকেও নাকি মাপ চাইতে হবে, না হলে সে রাফাতের সাথে কথা বলবে না। রাফাত স্পষ্ট জানিয়ে দিল, কথা না বললে নেই। মাপ চাওয়ার মতো কোনো অপরাধ আমি করেছিলাম বলে মনে হয় না। যদি করতাম তাহলে বলতে হতো না, আমি নিশ্চয়ই মাপ চাইতাম। রাবেয়া দীপ্তিকে খুব তেল মালিশ করলেন। শত হলে বড়লোক বাড়ির মেয়ে, তার জন্য 7 গুণ মাপ। উর্মি ছাড়া বাকি ননদরা এত কিছুর পরেও দীপ্তির বলতে পাগল। তাদের প্রধান সমস্যা অরণিকে নিয়েই। বিশেষ করে রোমা। অরণিকে দেখলেই হিংসায় জ্বলে পুড়ে কয়লা হতে থাকে। তাই তারা একজোট হয়ে অরণিকে জ্বালানোর জন্য ইচ্ছে করে দীপ্তির সাথে ভালো ব্যবহার করে। বড় ভাবি থুতু ফেললে সেটাও তাদের কাছে সুন্দর। দীপ্তি তার মাকেও সাথে করে বেড়াতে এনেছে। সবাই তাকে সাদরে আপ্যায়ন করলো, অথচ অরণির মাও এই বাড়িতে আছেন। দীপ্তির মাকে মাথায় তুলে সকলে যেভাবে নাচছে, শারমিনের সাথে তেমন কিছুই করা হয়নি। দুপুরে খাওয়ার সময় রাবেয়া দীপ্তির মায়ের পাতে মাংস তুলে দিলেন। সব হাতে হাতে এগিয়ে দিলেন। খোশ মেজাজে গল্প করলেন। শারমিনের সাথে তেমন কিছুই করলেন না, যেন তিনি এই বাড়ির অতিথি নন। দীপ্তির মাই কেবল অতিথি। আসলে যে যতই অন্যায় করুক, টাকার কাছে সব ঢাকা পড়ে যায়। এই হলো আমাদের সমাজের নিয়ম। শারমিন বিকালে অরণি ঘরে এসে জানালেন তিনি সন্ধ্যায় চলে যেতে চান। রাফাত যেন তাদের পৌঁছে দেয়। অরণির মনটা প্রচণ্ড খারাপ হলো। সে জানে মা কেন চলে যেতে চাইছেন। গত রাতে যে মাকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছিল সেটা অরণি জানতো না। যদি জানতো তাহলে অবশ্যই মাকে নিজের রুমে এনে রাখতো, প্রয়োজনে নিজে বাইরে চলে যেত।
আহারে, শ্বশুরবাড়িতে মাকে যোগ্য সম্মানটুকু দেওয়া গেল না। এই বাড়িটা যদি সম্পূর্ণ তার নিজের বাড়ি হতো তাহলে অরণি মাকে রানীর আসনে বসিয়ে রাখতো। কেউ চায় না মা এখানে থেকে আর অপমানিত হোক। অরণির সাথে সাথে রাফাতকে বলল মাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। রাফাত হয়তো পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেছিল। সে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। এতে যদি সকলের মন ভালো হয়। অরণি আর অতই সেজেগুজে তৈরি হলো। রাফাত গাড়ি বের করলো। এসব দেখে রাবেয়া বায়না ধরলেন তিনিও যাবেন। ঘুরতে যাওয়ার শখ তার 16 আনা। রাবেয়ার সাথে বাকিরাও লাইন ধরলো। এবার মনে হচ্ছে বাড়ির সব সদস্যকে নিয়ে যেতে হবে। সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সিদ্ধান্ত হলো সবাই ঠিকানা রেস্টুরেন্টে যাবে। এক গাড়িতে সবার জায়গা হবে না, তাই বড় দুটো মাইক্রো ভাড়া নেওয়া হলো। রাফাত ঠিক করেছিল অরণিকে নিজের পাশে বসাবে। তারপর মাঝ রাস্তায় তারা নেমে গিয়ে আলাদাভাবে রিকশায় করে আসবে। এতে রোমান্টিক রিক্সা রাইডিংও হবে, আবার কিছু সুন্দর সময়ও কাটবে। অরণি রাস্তার ধারে ফুচকা খাবে, রাফাত তাকে ছবি তুলে দেবে। কিন্তু সব আশায় পানি ঢেলে রাবেয়া অরণিকে নিয়ে অন্য মাইক্রোতে উঠে পড়লেন। এমনভাবে সবার সামনে অনুরোধ করলেন যে অরণি নিষেধও করতে পারল না। রাফাত গাড়িতে উঠে অরণিকে কোথাও খুঁজে না পেয়ে ফোনে টেক্সট করলো। অরণি তখন জানালো সে অন্য মাইক্রোতে চলে গেছে। রাফাতের মেজাজটাই খারাপ হয়ে গেল। রাফাত কক্সবাজার যাওয়ার দুটো টিকিট কিনেছে। 2 সপ্তাহ ট্যুর। তাদের রিসর্ট অনেকটা সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যাবে এমন জায়গায়। ঈদের পরেই ওরা রওনা হবে। রাবেয়া এসব শুনে বায়না ধরলেন তিনিও যেতে চান। শাশুড়ির কথা শুনে অরণি সম্পূর্ণ হতবাক। প্রথমে সে ভেবেছিল রাবেয়া বুঝি মজা করছেন, কিন্তু সন্ধ্যায় বাড়িতে মেহমান এলো। রাবেয়ার বোনের পরিবারের লোক। তাদের কাছে কান্নাকাটি করে রাবেয়া বলছেন, আমার ছেলে আর ছেলের বউ কক্সবাজার ঘুরতে যাবে, কিন্তু আমাকে একবারও যেতে বলল না। আমাকে শখ আহ্লাদ নেই, সমুদ্র এত পছন্দ করি, আমাকে রেখে ওরা কিভাবে চলে যাচ্ছে। আরও অনেক কীর্তন গাওয়া শুরু করলেন। কেউ রাবেয়াকে কিছু বোঝাতেও যাচ্ছে না। এই ধরনের কথা শোনার পর অরণির ধারণা তার মতো সকলে হতভম্ব। তবুও রাবেয়া দমলেন না। তিনি অরণিকে পই পই করে বলে দিলেন রাফাত বাড়ি ফিরলে তিনি এই বিষয়ে কথা বলবেন। রাতে রাফাত ফিরলে অরণি প্রথমে বিষয়টা তুলল। 2টা টিকিট কাটা তোমার একদম উচিত হয়নি, 3টা কাটলে ভালো হতো। রাফাত ভ্রু কুঁচকে বলল, কিসের টিকিট? কক্সবাজারে। 3টা কেন? অরণি নির্বিকার গলায় বলল, মাও আমাদের সাথে যেতে চাইছেন। কথাটা শুনে রাফাতের বিষম উঠে গেল। অরণি হাসতে লাগলো। রাফাত নিজেকে সামলে বলল, মা কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছেন? এসব কি শুরু করেছেন? তোমার মা তুমিই জানো। আমাকে বলেছেন তুমি বাড়ি ফিরলে তোমাকে যেন কথাটা জানাই। তুমি নাকি অবশ্যই রাজি হবে। রাজি হওয়ার প্রশ্নই আসছে না। মা যদি আমাদের সাথে যান তাহলে বাড়ির অন্য সদস্যরাও যেতে চাইবে। এটা নিশ্চয়ই কোনো ফ্যামিলি ট্যুর না যে দল বেঁধে সবাই যাবে। মা কিন্তু তাই ভাবছেন। আমি মায়ের সাথে কথা বলবো। রাফাত সাথে সাথে উঠে গেল রাবেয়ার সাথে কথা বলার উদ্দেশ্যে। রাবেয়া ছেলেকে পেয়ে হাসি মুখে বললেন, রাফাত এসেছিস তুই? ভালোই হলো, তোর সাথে জরুরি কথা ছিল। রাফাত নরম গলায় বলল, মা যদি কথাটা কক্সবাজার যাওয়ার ব্যাপারে হয়ে থাকে তাহলে সরি, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এটা তো কোনো ফ্যামিলি ট্যুর না। ফ্যামিলি ট্যুর আবার কি? আমি নিজে যেতে চাইছি, তুই আমাকে নিবি না? তুই জানিস না আমার সমুদ্র কত পছন্দ। বউয়ের সাথে ঘুরে বেড়াবি আর মা গেলেই সমস্যা। বয়স হয়েছে দেখে কি আমার কোনো শখ আহ্লাদ নেই? আমারও ইচ্ছে করে ঘুরতে যেতে। তুমি ঘুরতে যেতে চাইলে আমি তোমাকে আলাদা নিয়ে যাব মা। দরকার পড়লে আমরা সবাই মিলে যাব, কিন্তু এইবার না প্লিজ। এইবার না কেন? রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে সরাসরি বলল, কারণ এটা আমাদের হানিমুন ট্রিপ। তোমাকে কি আমি আমার হানিমুনেও নিয়ে যাব? সমস্যা কি নিয়ে গেলে? আমি মা হিসেবে ছেলের কাছে যাওয়ার আবদার করতে পারি না? নির্মল সাহেব পুরো কথোপকথন শুনছিলেন। এবার চুপ থাকতে না পেরেই বললেন, রাবু তুমি হানিমুনে যেতে চাইলে আমার কাছে আবদার করো, ছেলের কাছে কেন? ছেলে বউয়ের সাথে তো কেউ হানিমুনে যায় না, স্বামীর সাথে যায়। কি আর করা? তোমার যখন এত শখ, বুড়ো বয়সে আবার না হয় গেলাম। স্বামীর টিটকিরি গায়ে মাখলেন না রাবেয়া। তিনি নিজের মতো বায়না করে গেলেন, কান্নাকাটি পর্যন্ত করলেন, এমনকি দুপুরে খাওয়া বন্ধ করে দিলেন। অরণি এসব দেখে হেসেই খুন। শাশুড়ির সামনে অবশ্য হাসে না, কিন্তু আড়ালে রাফাতকে নিয়ে খুব হাসে। রাফাত আর কি বলবে? মায়ের আচরণে নিজেই লজ্জায় হতভম্ব। একদিন রাফাত আর অরণি অন্ধকারে ছাদে বসে গল্প করছিল। হঠাৎ রাফাত কি মনে করে যেন জিজ্ঞেস করলো, তুমি খুশি তো অরণি? মা কি সত্যি তোমাকে আর জ্বালায় না? অন্ধকারেও অরণির চেহারায় ঋণাত্মক পরিবর্তন লক্ষ্য করা গেল। সে গম্ভীর কণ্ঠে বলল,
এখনও তিনি জ্বালান, কিন্তু সমস্যা হলো আগে আমি জবাব দিতে পারতাম, এখন পারি না। আগে তিনি খোঁচা মারতেন, অপমান করতেন, মাঝে মাঝে সহ্য সীমার বাইরে গেলে আমি অনেক কথা বলে ফেলতাম, কিন্তু এখন তিনি খুব ভালো ব্যবহার করেন। তাই বিপরীতে আমি খারাপ ব্যবহার করতে পারি না, যা বলেন তাই শুনতে হয়। হাসি মুখে কোনো কাজের কথা বললে নিষেধ করা যায় না, কষ্ট হলেও করে দিতে হয়। আমাকে কখনো বলনি তো? বলি না। তুমি হয়তো ভাববে আমারই সমস্যা, তোমার মা ভালো ব্যবহার করলেও আমার প্রবলেম, খারাপ ব্যবহার করলেও আমার প্রবলেম। তাহলে আমি চাই কি? এটাই নিশ্চয়ই জিজ্ঞেস করবে। এতদিনে আমাকে এই চিনলে না, কিন্তু সবারই একটা ধৈর্যের সীমা আছে। তুমি সারাদিন বাইরে বাইরে থাকো, কত পরিশ্রম করো, বাড়ি ফেরার পর তোমাকে ফ্যামিলি রিলেটেড বিষয় নিয়ে জ্বালাতে আমার ভালো লাগে না। রাপাত হতাশ কণ্ঠে বলল, আমি কি করব জানি না, যদি পারতাম তোমাকে নিয়ে আলাদাই থাকতাম। একটা কথা বলি অরণি, তুমি ভার্সিটি যাওয়া শুরু করো। পড়াশোনার মধ্যে থাকলে মা তোমাকে আর জ্বালাতে পারবেন না। আমিও কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে ভাবছি, এদের পর থেকে ক্লাস শুরু করলে কেমন হয়? খুব ভালো হয়। রাফাত এক হাত দিয়ে জড়িয়ে ধরে অরণিকে কাছে আনলো। অরণি রাফাতের বুকে মাথা রেখে অনেকটা তাকে খুশি করার জন্যই বলল, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি খুব ভালো আছি, কারণ তুমি আমার সাথে আছো। রাফাত আরও শক্ত করে অরণিকে জড়িয়ে ধরে বলল, সব সময় থাকবো জান পাখি। দেখতে দেখতে ঈদুল আজহা চলে এলো। অরণি বিয়ের পর প্রথম ঈদ উপলক্ষে বাড়ির সবার জন্য জমিয়ে শপিং করলো। একই সাথে দীপ্তিও সবার জন্য শপিং করেছে। চাঁদ রাতে অরণি সবার হাতে উপহার তুলে দিচ্ছিল। রাবেয়ার জন্য একটা বেগুনি জামদানি কেনা হয়েছে। এই শাড়ি দেখে রাবেয়া মুখ কুঁচকে বললেন, এর চেয়ে দীপ্তির দেওয়া শাড়িটা কত সুন্দর, পুরো 12,000 টাকা দাম। দামি শাড়ি তো সুন্দরই হবে, আমি ঈদের দিন ওই শাড়িটাই পরবো। অরণি হেসে বলল, আপনার যেটা ইচ্ছা হয় সেটাই পরবেন মা, দামি শাড়িতেই আপনাকে সুন্দর লাগবে। এটা তো দামি শাড়ি না, কম দামি শাড়ি, মাত্র 6,000 টাকা। রাফাত ইশারায় অরণিকে চুপ করতে বলল। অরণির চোখে জল এসে গেছিল। রাফাত আর সে এবার ঈদে কিছুই কেনেনি, শুধু বাড়ির সবাইকে খুশি করার জন্য বোনাস আর বেতনের সব টাকা শপিংয়ে খরচ করে ফেলেছে। আর কোরবানির জন্য জমানো টাকা দিয়ে তো গরুই কেনা হলো। তবুও শাশুড়িকে খুশি করা গেল না। তিনি বড় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ, অথচ এই বড় বউ সবাইকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে ঈদ করতে। রাহাতও গেছে বউয়ের আঁচল ধরে, এতে কোনো দোষ নেই। অরণি জীবনে প্রথম মাকে ছেড়ে ঈদ করছে, তার কলিজা ফেটে যাচ্ছে, তাও শাশুড়ি মন পাওয়া যায় না। তবে নির্মল সাহেব অরণির পাঞ্জাবি খুব পছন্দ করলেন, বারবার মেলে গায়ে লাগিয়ে বলছিলেন, কেমন লাগছে বৌমা বলো তো? অরণি হাসি মুখে বলেছে, নায়ক লাগছে বাবা, একদম অমিতাভ বচ্চন। রুমা আর তানজিমা ঈদের দিন অরণির দেওয়া পোশাক পরেনি, দীপ্তির দেওয়া পোশাকগুলোই পরেছে। তারা আবার বড়ভাবে অন্তপ্রাণ। নীলিমা আবার অরণির দেওয়া জামা পরেছে, কারণ অরণির চয়েস অনেক সুন্দর, কম দামে কিনলেও সে সবার জন্য খুব সুন্দর জামা কিনেছে। উর্মি তো সকালে ঘুম থেকে উঠেই গোসল সেরে অরণির দেওয়া নতুন জামা পরে সালামিও চাইতে চলে এসেছে। ঋতু দীপ্তির উপহার খুলেও দেখেনি, সেও অরণির দেওয়া জামা পরেছে। ঈদটা সবার সাথে ভালোই কেটেছে। নির্মল সাহেবের দূর সম্পর্কে বন্ধু এসেছেন বেড়াতে, অরণি তার জন্য চা নিয়ে এলো। ভদ্রলোক অরণির মুখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? অরণি মিষ্টি হেসে বলল, অরণি। সে চলে যাওয়ার পর রাবেয়া আর নির্মলের কাছে ভদ্রলোক নিঃসংকোচ আবেদন করলেন, অরণিকে বাড়ির বউ বানাতে চান। রাবেয়া এই কথা শুনে রেগে আগুন। নির্মল শব্দ করে হেসে বললেন, এটা অলরেডি আমার ছোট ছেলের বউ। ভদ্রলোক লজ্জায় জিভ কাটলেন। অরণির মুখে বাবার ডাক শুনিয়ে তিনি ভেবেছিলেন অরণি এই বাড়ির মেয়ে। রাবেয়া 2 তলায় এসেই অরণিকে বহুদিন পর ধমক দিলেন। এখন থেকে যেন অরণি সবসময় মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে, তাকে দেখতে নাকি বাড়ির বউ বলে মনেই হয় না। অরণি মন খারাপ করলো না, হাসি মুখে বলল, ঠিক আছে মা। 2 দিন পর রাফাত আর অরণি কক্সবাজার যাওয়ার সময় চলে আসে। অরণি সকাল থেকে গোছগাছ শুরু করে, তাই দেখে রাবেয়ার সে কি কান্না। তিনি ঘুরতে যেতে পারছেন না, ছেলে আর ছেলের বউ চলে যাচ্ছে, এ কেমন অবিচার। কেউই রাবেয়ার কান্নাকাটিকে পাত্তা দিল না। চলে যাওয়ার সময় অরণি সবার থেকে বিদায় নিতে এলো। রাবেয়ার কাছে এসে যখন বলল, আসছি মা, ভালো থাকবেন, রাবেয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন, কোনো জবাবও দিলেন না। অরণিদের 2 সপ্তাহের ট্যুর ছিল সবচেয়ে আনন্দদায়ক সময়। তারা সারা রাত জেগে খুনসুটি করেছে, সকালে বেলা করে বিছানা ছেড়েছে, সন্ধ্যা হলে সমুদ্রের তীরে হাত ধরে একসাথে হেঁটে বেরিয়েছে, শপিং করেছে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, রাফাতের অফিসে যাওয়ার তাড়া নেই, সারাক্ষণ দুজনে একসাথে। কত মজা। কক্সবাজার ছেড়ে অরণি যেতে ইচ্ছে করছিল না,
মন চাইছিল রাফাতকে নিয়ে সারা জীবন এখানে থেকে যেতে। যেদিন তারা চলে যাবে তার আগের দিন রাতে সমুদ্রের বালুবেলায় বসে অরণি এই কথাই রাফাতকে জানালো। রাফাত তখন জবাবে বলল, দেখেছো, এর জন্য আমি বলেছিলাম 2 মাসের কথা, তখন তো রাজি হওনি, এখন তুমি যেতে চাইছো না। অরণি অসহায় স্বরে বলল, মাত্র 2 সপ্তাহে এই অবস্থা হয়ে গেছে। 2 মাস থাকলে তো আমি এখানে ফ্ল্যাটই কেনার জন্য কান্নাকাটি শুরু করতাম। রাফাত হাফ ছেড়ে বলল, ভাগ্যিস 2 মাস থাকিনি, এইখানে ফ্ল্যাট কেনার মতো এত টাকা আমার নেই। অরণি হেসে ফেলল। রাফাত হঠাৎ অরণির কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখো, আমাদের ফিউচার, নেক্সট টাইম আমরা এভাবে আসবো। অরণি তাকে দেখলো দূর দূরান্তে একজোড়া দম্পতি হেঁটে যাচ্ছে। তাদের মাঝে হাত ধরে হাঁটছে একটা ছোট্ট পুতুল। ক্ষণে ক্ষণে পুতুলটা মাথা দুলাচ্ছে। ইস, কি সুন্দর দৃশ্য। অরণি মনে মনে বলল, ইনশাল্লাহ। অনেক দিন কেটে গেছে, বাড়ির অবস্থা পরিবর্তন হয়েছে। রাফাত ভেবেছিল কোনোদিন নিজের পরিবার থেকে সে আলাদা হবে না, কিন্তু আলাদা হতেই হলো। বাগান বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা চলছে। ভাই বোনের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট দেওয়া হবে। রাফাত অরণিকে নিয়ে ভাড়া বাসায় উঠেছে। তাদের সাথে ঋতুও এসেছে। ফ্ল্যাট খুব সুন্দর, মাসে 20,000 টাকা ভাড়া, 3টি বেডরুম, একটি কমন রুম, 3টি বাথরুম, বিশাল ডাইনিং ড্রয়িং, একটি রান্নাঘর। অরণি বুঝতে পারছে না রাফাত এত বড় বাসা কেন নিল। মাত্র 3 জন থাকবে এই বাসায়, এত বড় ফ্ল্যাটের কোনো দরকার ছিল না। তারপর জানা গেল মা বাবা আর নীলিমা বছরে 2 ছেলের বাড়িতে ঘুরবেন। কিছুদিন রাহাতের বাড়ি থাকবেন, কিছুদিন রাফাতের বাড়ি। তারা এলে যেন থাকতে অসুবিধা না হয় সেজন্যই বড় বাসা নিতে হয়েছে। মেজো চাচি আর ছোট চাচিদের ফ্ল্যাট নিয়ে থাকার মতো অবস্থা নেই, তাই তাদের জন্য নিচতলায় 2টো রুম করে দেওয়া হয়েছে। ফ্ল্যাট হওয়ার পর সবাই সবার মতো ভাগ করে নেবে। অরণিরা মাঝে মাঝে চাচিদের বাড়ি বেড়াতে যায়, তবে আলাদা ফ্ল্যাটে রাফাত অরণি বেশ ভালো দিন কাটছে। ঋতু কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গেছে, এখন সারাদিন অরণি একাই বাসায় থাকে। তবে রাফাত খুব দ্রুত অফিস থেকে ফিরে আসে, আর অফিসে যায়ও দেরি করে, কারণ এখন তাকে বেশি জার্নি করতে হয় না। অফিস বাড়ির কাছে। প্রতিদিন রাফাত ফিরে এলে অরণি কফি বানায়। দুজন বারান্দায় বসে এক মগে কফি খায়, অনেক রাত পর্যন্ত গল্প করে, সিনেমা দেখে। তবে এর মাঝে অরণির সাথে একটা বীভৎস ঘটনা ঘটে। রুবায়েত কিভাবে যেন অরণিদের বাসার ঠিকানা পেয়ে গেছিল। একদিন নির্জন দুপুরে এসে হাজির হয়। অরণি তখন ঘুমিয়েছিল। কলিং বেলের আওয়াজ শুনে ভাবে রাফাত এসেছে। মাঝে মাঝে রাফাত লাঞ্চ ব্রেকে বাসায় চলে আসে, অরণিকে দেখে যায়। সেদিনও অরণি তাই ভেবেছিল, তবুও কি মনে করে যেন লুকিং গ্লাসে তাকায়। তারপর তার পিলে চমকে ওঠে। কাঁপা কাঁপা হাতে ইন্টারকমে ফোন করে দারোয়ানকে খবর দেয়। দারোয়ান রাফাতের নাম শুনে রুবায়েতকে ঢুকতে দিয়েছিল। সে ভেবেছিল অরণিদের আত্মীয় হয় বুঝি, কিন্তু অরণি অভিযোগ শুনে দ্রুত 4তলায় ছুটে আসে। রুবায়েতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। রুবায়েত চিৎকার করে বলছিল, ভাবি, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ লাস্ট একটা চান্স আমাকে দিন, আমার সাথে একবার দেখা করুন। অরণি ভয়ে সিটিয়ে রইল। রাফাত একবারও ফোন ধরেনি। তার জরুরি মিটিংটাও সেদিনই ছিল। সে অফিস থেকে ফিরে আসার পর অরণি কাঁদতে কাঁদতে সব কিছু জানায়। রাফাতের মেজাজ আর ঠিক থাকলো না। রুবায়েত অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছিল। এবার তাকে থামানো দরকার, একটা উচিত শিক্ষা দিতেই হবে। রাফাত ঠান্ডা মাথায় ব্যবস্থা করলো। তার ভার্সিটির কিছু বন্ধুকে সাথে নিয়ে একদিন রুবায়েতকে সাহায্য করার আয়োজন সাজালো। তাকে প্রাঙ্ক কলের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় এনে খুব মারা হলো। সেই মারের জোর এত বেশি ছিল যে রুবায়েতকে 7 দিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। কিন্তু তাকে কে মেরেছে, কারা মেরেছে, আর কেনই বা মেরেছে, রুবায়েত তার কিছুই বুঝতে পারল না। একদিন রাফাত বাসায় এসে খোশ মেজাজে বলল, তোমার জন্য 2টা গুড নিউজ আছে, আগে কোনটা শুনতে চাও বলো। অরণি দুর্বোধ্য হেসে বলল, আমি তো জানি না কোনটা কয় নাম্বার, তুমি বলো। ওকে, প্রথম গুড নিউজ হলো রুবায়েত হসপিটালে। মানে কিভাবে? রাফাত বিজয়ী হাসি হেসে শোনালো তার কাণ্ড। অরণি মোটেও খুশি হলো না। ভয়ার্ত কণ্ঠে বলল, যদি মরে যেত তাহলে তো তোমরা ফেঁসে যেতে। এমনভাবে মেরেছি যাতে না মরে, ধুকে ধুকে বাঁচে, একটা হাত অথবা পা ডিস্ট্রয় হবেই। বলো কি, এত বড় রিস্ক নেওয়ার প্রয়োজন ছিল না। সেকেন্ড গুড নিউজটা কি? ঋতুর বিয়ে ঠিক করেছি। ও মা, কি বলো? আগে রুমার বিয়ে ঠিক না করে তুমি ঋতুর বিয়ে ঠিক করে ফেলেছো? দেখো আরও, রুমার বিয়ে নিয়ে চিন্তা করার জন্য সবাই আছে, মা বাবা, চাচা চাচি, ভাইয়া ভাবি, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া রুমা শিক্ষিত, ভালো ফ্যামিলির মেয়ে, তার জন্য পাত্রের অভাব হবে না। কিন্তু ঋতুকে নিয়ে ভাবার মতো কেউ নেই, এজন্যই ঋতুর বিয়েটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক বলেছ। ছেলে কি করে? খুব ভালো ছেলে,
আমার অফিসেই চাকরি করে, একদম ছোট পোস্টে। গ্রাম থেকে এসেছে, পরিবারে শুধু ছেলে আর ছেলের মা। ঋতুর ছবি দেখে পছন্দ করেছে। ওয়াও, এবার ঋতু তাকে পছন্দ করলেই হলো। তা তো অবশ্যই, ওর বিয়ে আমরা ধুমধাম করে দিব। বিয়ের কথা ঋতুকে ফোন করে জানানো হলো। ঋতু সানন্দে রাজি হয়ে গেল। একবার পাত্রকে দেখার তাগিদও অনুভব করলো না। রাফাত তার জন্য পাত্র পছন্দ করেছে, এটাই অনেক বড় ব্যাপার। সে চোখ বন্ধ করে বিয়ে করবে। অরণি বলল, বিয়ের পর আমাদের ভুলে যাবি না তো? কি কোন ছোট ভাবি, আপনা করে কেমনে ভুলি? বিয়ের পর আমার হইব দুইটা সংসার। প্রথম সংসার আপনাগো, তারপর নিজেরটা। আগে আপনার সংসারে কাম করমু, তারপর সময় হইলে নিজেরটা করমু, নাইলে নাই। অরণি হাসতে হাসতে বলল, আমার সংসারে কাজ তোকে করতে হবে না, তুই মেহমান হয়ে বেড়াতে আসবি। ঋতু গোমরা মুখে বলল, পর কইরা দিবেন? না রে পাগলি, পর কেন? বিয়ের পর তো এটাই নিয়ম। রাবে একদিন সুযোগ পেয়ে ছোট ছেলে বাড়িতে চলে এলেন। অরণিকে না জ্বালালে তার পেটের ভাত হজম হবে না। যতদিন রাবেয়া বাড়িতে থেকেছেন অরণির জন্য, ততদিন ছিল যন্ত্রণার মতো। সকালে উঠে নাস্তা বানাতে হবে, দুপুরে বিভিন্ন আইটেমের তরকারি রাখতে হবে, সকাল বিকাল শাশুড়িকে চা বানিয়ে দিতে হবে। তিনি আবার ঠান্ডা পানি খেতে পারেন না, গলায় সমস্যা, গরম পানি করে দিতে হবে। সে গরম পানিও আবার তিনি সাথে সাথে খাবেন না, দেরি করে খাবেন, ততক্ষণে পানি হয়ে যাবে ঠান্ডা। অরণিকে আবার গরম করতে হবে, কি যে জ্বালা। ফিরে আসার পর থেকে অরণি কাজ করে আর দম ফেলার ফুরসত পায় না। যদিও সকালে বউ আসে, তবুও অরণিকে সন্ধ্যায় ঘর মুছতে হয়। তিনি সারা ঘর জুতো পরে হাঁটবেন, কই জুতো পরে ছাদে চলে যাবে। অরণি যদি এই বিষয়ে কিছু বলে তাহলে বিনীত ভঙ্গিতে বলবে, সরি বৌমা, মনে ছিল না। অরণি সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে। শাশুড়ি আর থাকবেনই কয়দিন। রাহাত ভাই প্রত্যেক দিন ফোন করেন, মাকে নেওয়ার জন্য কত পায় তারা। এই সময় মাকে হাত করা সবচেয়ে বেশি দরকার। কিন্তু রাবেয়া তো কিছুতেই যাবেন না। তিনি চলে গেলে অরণিকে কে জ্বালাবে? তিনি খাবেন অরণির রান্না, কিন্তু প্রশংসা করবে দীপ্তির। দীপ্তি এই করে, দীপ্তি সেই করে, এসব শুনতে শুনতে অরণি কান ঝালাপালা। একদিন রাতে রাফাত বাড়ি ফেরার পর রাবে এমন মাথা ব্যথার ভান ধরলেন যেন মাথা ব্যথায় মরেই যাচ্ছেন। অরণি বাধ্য হয়ে বলল, মা, মাথা টিপে দিব। সেই বলাটাই তার কাল হলো। রাত 1টা পর্যন্ত বসে বসে শাশুড়ি মাথা টিপতে হলো, আঙ্গুল ধরে এলো। শেষমেশ রাবেয়া ঘুমালেন। অরণি সারাদিন কাজ করে এত বেশি ক্লান্ত ছিল যে তার মনে হচ্ছিল বিছানায় পিঠ লাগাতে পারলেই সে ঘুমের দেশে তলিয়ে যাবে। বিছানায় এসে দেখলো রাফাত ঘুমিয়ে পড়েছে। তার ঘুমন্ত মুখটা দেখে অরণি খুব ভালো লাগলো। মনে হলো শুধু এই মানুষটির সাথে থাকার জন্য সে পৃথিবীর সব যন্ত্রণা সহ্য করতে পারবে, তবুও একে ছেড়ে যেতে পারবে না। অরণি নীরবে রাফাতের পাশে এসে শুয়ে পড়ল। সাথে সাথে রাফাত অরণিকে জড়িয়ে ধরল। অরণি অবাক হয়ে বলল, তুমি ঘুমাওনি? রাফাত ঘুম জড়ানো কণ্ঠে বলল, তোমাকে ছাড়া ঘুম আসে না, অভ্যেস হয়ে গেছে আমার। অরণির সামনে ঘুরে রাফাতকে জড়িয়ে ধরল। বিনিময়ে রাফাত তার সারা মুখে চুমু দিল, আদর দিল। সারাদিনে কোনো কষ্টই আর কষ্ট মনে হলো না অরণির। শুধু মনে হলো রাফাত এভাবেই সারা জীবন তার পাশে থাকুক, তার হাতটা ধরে রাখুক। দিন শেষে সেই তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। অতিরিক্ত অথয় অনেকদিন পর এই বাড়িতে এসেছে, প্রায় 2 বছর হবে। অনেক কিছু বদলে গেছে এখন। বাগান বাড়িতে দালান উঠেছে, সবাই নিজ নিজ অ্যাপার্টমেন্টে থাকে। শুধু করমচা গাছটা আজও সম্মুখ দরজায় লাগানো। অরণি ফুটফুটে একটা ছেলে হয়েছে, বয়স 8 মাস 13 দিন। তার নাম রাখা হয়েছে আবরার জাহিন। বোনের ছেলে জাহিনকে দেখতেই অথয়ের ছুটে আসা, কিন্তু করিডোরে তার দেখা হয়ে গেল একটি অদ্ভুত ছেলের সাথে। ছেলেটি খুঁড়িয়ে হাঁটছে। এমন নয় যে সে হাঁটতে পারে না, আসলে সমস্যা তার চোখে। সে চোখে দেখতে পারছে না, কারণ তার চশমা নেই। চশমা নেই এটা বললেও ভুল হবে। চশমা তার হাতে আছে, তবুও সে হন্যি হয়ে চশমা খুঁজছে। বিড়বিড় করে বলছে, কেউ আমার চশমাটা দেখেছো? অথয়ের চিন্তা ভুল হলো না। এটি সেই বই পড়ুয়া মুডি ছেলেটি, যে অথয়ের দিকে কখনো তাকায়নি। অথয় হাসতে লাগলো ছেলেটির বোকামি দেখে। চশমা হাতে নিয়ে চশমা খুঁজে বেড়াচ্ছে। এত বোকা মানুষ হয়? মিষ্টি কণ্ঠের হাসি শুনে তাহসিন একটু ভরকে গেল। ভাঙ্গা কাছের ছুরির মতো তার কানে হাসি শব্দ বাজতে লাগলো। কি সুন্দর কিশোরীর মতো হাসছে মেয়েটি, প্রাণবন্ত সতেজ হাসি। এমন সুন্দর হাসি শব্দ তাহসিন আগে কখনোই শোনেনি। সম্মুখে দাঁড়ানো মেয়েটির দিকে একবার তাকালো সে, কিন্তু মুখ দেখা গেল না, কেবল একটি কালার প্যাটার্ন দেখা যাচ্ছে। উফ, তাহসিন তার চশমাটা কেন খুঁজে পাচ্ছে না? সুন্দর হাসি মেয়েটিকে তার দেখতে ইচ্ছে করছে, কিন্তু চশমা খুঁজে পাওয়ার আগে যদি মেয়েটি চলে যায়। তাহসিন বিনীত ভঙ্গিতে বলল, আপনি কি আমার চশমাটা দেখেছেন? অথয়ের আরও জোরে হাসি পেল। কত বুদ্ধু, হাতের মুঠোয় চশমা ধরে আরেকজনকে জিজ্ঞেস করছে চশমার কথা।
অতএর হাসির রিনঝিনি শব্দ তাহসিনের বুকে ঝড় তুলে দিল। কোন বই যেন পড়েছিল সে, সুন্দর মুখ নয়, ভালোবাসা হয় সুন্দর মন দেখে, অথবা তীক্ষ্ণ হাসির মাতাল করা শব্দের মোহময় ইন্দ্রজালে আটকে থেকে। কিছুতেই মনে আসছে না লাইনটা কোন বইয়ের। তাহসিনের উচিত আগে চশমাটা খুঁজে বের করা, অন্তত মিষ্টি হাসির মেয়েটিকে দেখার জন্য হলেও চশমা পেতেই হবে।